গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। হাসান মাহমুদ, নওফেল, আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে কিশোরগঞ্জের জনসভায় তারেক রহমান। জাতিসংঘের অধিবেশনের আগে বাইডেন মোদি বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা। কাল ডক্টর ইউনূসের সাথে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ, আশুলিয়ায় বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা, পরিবহন ধর্মঘট প্রত্যাহার রাঙামাটিতে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় সকল গুমের ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। এ সময় এতে 18 জুলাই সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া শিক্ষার্থী আসাবুল ইয়ামিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। হঠাৎ করে 10 থেকে 15 জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে, আপনাকে যেতে হবে। 2018 সালের 17 নভেম্বর রাজধানীর বাসাবু নিজ বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী এনামুল কবিরকে। ডিবি কার্যালয়ে 9 দিন আটকে রেখে হাত পা চোখ বেঁধে নির্যাতন চালানো হয় তার উপর। জানতে চাওয়া হয় জামাত নেতাদের অবস্থান সম্পর্কে। আমাকে জামাতের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল, তো আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন এনামুল কবির। শেখ হাসিনার সরকারের আমলের সকল গুম খুনের তদন্তও চাওয়া হয়েছে এই অভিযোগে। তাকে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা, পরিবারকে জানতে না দিয়ে এই ঘটনার দায়ে, এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই সাভারের আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আসাবুল ইয়ামিন। আসাবুলকে ফেলে দেওয়া হয় পুলিশের এপিসি থেকে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসাবুল ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্ত হয়েছেন। গোটা বাংলাদেশে আন্দোলন আরও দাবানলের মতো ছড়িয়েছে। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য আজকে তার পরিবারের গতকালকে তার পরিবারের পক্ষ থেকে তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে, এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং 5 সংসদ সদস্য, ভূমিমন্ত্রীর সাবেক এপিএস সাইম সহ 224 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 200 থেকে 300 জন। রবিবার মধ্যরাতে ডবলমুরিং থানায় মামলাটি করেন মোহাম্মদ জামাল উদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে 5 আগস্ট সরকার পতনের পর আনন্দ মিছিল বের করা হয়। এ সময় কিছু দুষ্কৃতিকারী দেশি বিদেশি অস্ত্র নিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ করে। ওই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আলম নামে একজন। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন ঘটলেও এখনো বিপদ কেটে যায়নি, তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে বললেন নেতাকর্মীদের। কিশোরগঞ্জে বিএনপি জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। দলের পক্ষ থেকে 31 দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই 31 দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। আমাদের সাথে বিশেষ করে আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়
যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা আবারও সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি চলাকালে আদালত ফটকে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। তার আইনজীবী আজ এম এ মান্নানের জামিনের আবেদন করেন। এই সময় বাদী পক্ষের আইনজীবীরা আপত্তি জানান। শুনানি শেষে সাবেক পরিকল্পনা মন্ত্রী জামিন আবেদন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এদিকে এম এ মান্নানের জামিন শুনানির খবরে সুনামগঞ্জ আদালত ফটকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার আমলে প্রতিটি মেগা প্রকল্পে লুটপাটের পরিকল্পনাকারী ও ছাত্র জনতাকে খুনের সহযোগী হিসেবে অভিযোগ তুলে এম এ মান্নানের শাস্তির দাবি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। বাংলাদেশের দ্রুত সময়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানান। তবে মোদী বাংলাদেশ নিয়ে ঠিক কী বলেছেন সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় কূটনীতিক। বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিষয়টি খুব কৌশলে এড়িয়ে গেছেন। তিনি পোস্টে লিখেছেন, তাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে তাদের আলোচনা হয়। এর আগে গেল ২৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোদী। ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারে কথা বলেন। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আন্দোলনের মুখে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানা। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিজন ড্রেসেস লিমিটেড কারখানা শ্রমিকরা। টঙ্গীর খাঁপাড়া এলাকায় এশিয়া পাম্পের সামনে বিক্ষোভ শুরু করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শিল্প পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুলাই মাসের অর্ধেক ও আগস্ট মাসের পুরো বেতন বকেয়া আছে। শ্রমিকরা আরও জানায়, প্রত্যেক মাসে বেতন নিয়ে ঝামেলা করে মালিকপক্ষ। এদিকে আশুলিয়া আন্দোলনের মুখে আবারও জামগড়া বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। নৈরাজ্য ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। তবে বেশিরভাগ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ চলছে। শৃঙ্খলা ফেরাতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য। ৭২ ঘন্টা সড়ক অবরোধের শেষ দিন চলছে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। তবে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় কিছু যানবাহন চলাচল করেছে। তৃতীয় দিনেও খাগড়াছড়ি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে শহরে পরিস্থিতি স্বাভাবিক। হাটবাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পর্যটন স্পট সাজিকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। রাঙামাটিতে মালিক শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও চলছে পাহাড়ি ছাত্র জনতার ডাকা অবরোধ। সকাল থেকে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করছে। ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস, খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। নৌপথে লঞ্চ ও বোট চলাচল করেছে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মোটরসাইকেল চুরির অপরাধে খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মামুনকে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য জেলায়। ডাকা হয় ৭২ ঘন্টার অবরোধ। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, ইলিশ রপ্তানি করে যে টাকা আসবে সেটা খুব ছোট করে দেখার মতো না। রিজওয়ানা হাসান আরও বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এর মধ্যে ইলিশের দাম বাড়ানো হয়েছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক নয়। তিনি আরও বলেন, যারা ইলিশ চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে।
প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হয়, সেই ধারা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা সরকার চায় না। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। চলতি মাসে 20 দিনে মারা গেছেন 7 জন। এ পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন ভূমিকা না থাকে ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রাম থেকে শায়দা পিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ডেঙ্গুর বিস্তার পুরো চট্টগ্রামে, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1000-এর বেশি, প্রাণ গেছে শিশুসহ 12 জনের। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 7 জন। আক্রান্তদের মধ্যে 435 জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার, বাকিরা মহানগরীর। পরিস্থিতির ভয়াবহতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। ডেঙ্গুটা বাড়ার পর থেকে আমরা প্রত্যেকটি উপজেলায় একটা সতর্কতা জারি করেছি। প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কর্নার, আমাদের 15টা উপজেলার মধ্যে ডেঙ্গু কর্নার চালু করেছি। এদিকে মশা নিধনে নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর আরও বেহাল অবস্থা সিটি কর্পোরেশনের কার্যক্রমের। এই সময়টা কিন্তু ডেঙ্গুর জন্য পিক সিজন, সেই হিসেবে কিন্তু এখনও ডেঙ্গু প্রকোপটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি গত বছরের তুলনায় কম্পারেটিভলি কিন্তু আমরা অনেকটা সেফ সাইডে আছি, কিন্তু এটার জন্য আমাদের কার্যক্রম থেমে নাই, আমাদের কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 14,087 জন, মারা গিয়েছিল 107 জন। বিপর্যয় ঠেকাতে এখনই মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের ঘোড়াদিয়া এলাকার পরিত্যক্ত ডোবা থেকে জেলা কারাগার থেকে লুট হওয়া 582 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে নরসিংদীর মুসলিউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করা হয়। সেনাবাহিনী নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার ওসি সামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব জানান, গ্রামের পরিত্যক্ত ডোবায় একটি বাক্সে ছিল গোলাবারুদগুলো। এগুলো 19 জুলাই জেলা কারাগার থেকে লুট হওয়া বলে ধারণা করছে সেনাবাহিনী। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার বিডয়কাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে তালের বীজ ও খেজুরের চারা রোপণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক এলিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বগুড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়ায় প্রাণনাশের শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী পপি। জেলা প্রেস ক্লাবে হত্যার ঘটনার বিবরণ দিয়ে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি। কিশোরগঞ্জ পৌরসভায় 2 মাসব্যাপী মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন ও ফুটবল টুর্নামেন্ট হয়েছে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। রংপুর বিজিবি সদর দপ্তর মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিজিবির উপমহাপরিচালক কর্নেল মামুনুর রশিদ পিএসসি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে সাভারে। সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, পূজা চলাকালীন সভায় সাভার ও আশুলিয়ার সব মন্দিরে পাহারায় থাকবেন তারা। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শরীয়তপুর সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে চাকরি স্থায়ীকরণের দাবিতে মিটার রিডারদের মতবিনিময় সভা হয়েছে। জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।
কুষ্টিয়ায় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ কর্মসূচি হয়। আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এ কর্মসূচি হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মরত উপসহকারী প্রকৌশলীর বদলির আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমন্বয় সমিতি। মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরায়। জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। দৈনিক 500 টাকা মজুরি ও চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি করেছেন সিলেটের চা শ্রমিকরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। হাসান মাহমুদ নওফেল, আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে কিশোরগঞ্জে জনসভায় তারেক রহমান। জাতিসংঘের অধিবেশনের আগে বাইডেন মোদি বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা। কাল ডক্টর ইউনূসের সঙ্গে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ, আশুলিয়ায় বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা, পরিবহন ধর্মঘট প্রত্যাহার রাঙামাটিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।